দেশের মানুষ জেনে গেছে মোদি দাদু চিটিংবাজ। সালাম আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে একটা ভাইরাসের সংক্রমণ হচ্ছে। সরকারের কাছে এটা কিন্তু ভাইরাস। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদি শাসিত ভারত, যা মোদি প্রশাসনকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। আজ ঠিক সেই ঢাকার স্মৃতি ভাসিয়ে আনছে নেপালের কাঠমান্ডু। নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন জ্বলছে, পররাষ্ট্রমন্ত্রীর প্রাসাদ গুড়িয়ে ছাত্র জনতার স্লোগান, হাসিনার ভাইকে ক্ষমা নেই, মোদির খেলাও শেষ। রাতের সরকার পতন ঘটিয়েছে, তার রেশ কাটার আগেই প্রতিবেশী ভারতেও ছড়িয়ে পড়েছে নতুন আন্দোলন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জেনজি নামক এক ভাইরাস ঢুকেছে, যা সরকার পতনের দিকে সবসময় ধাপিত করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো বলতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল। যেভাবে বাংলাদেশ এবং নেপালের সরকার পতন হয়েছে, সেইভাবেই ভারতের সরকার পতন হতে চলেছে। অবশেষে মোদি সরকারের পতন হতে চলেছে। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে একটা ভাইরাসের সংক্রমণ হচ্ছে। সরকারের কাছে এটা কিন্তু ভাইরাস, জেনজি ভাইরাস। নামটা নিশ্চয়ই আপনাদের পরিচিত। বাংলাদেশের এই ক্ষমতার পালাবদলে মূল মেকানিজম হিসাবে যেই আইকনিক নামটা, এটা হচ্ছে জেনজি। এই জেনজিরা যে ক্ষমতাসীন সরকার থাকে, তাদের দুর্নীতি, তাদের বিভিন্ন অপকর্ম বা এখানে রাইটসগত ইস্যু থাকে, ফ্যাসিলিটিসগত ইস্যু থাকে, সবকিছু মিলিয়ে একটা ঝড় তৈরি করে। সেই ঝড়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর যখন এরকম ঝড় তৈরি হবে, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো মেকানিজম করবে। এটা খুবই সিম্পল। এই ঝড় আপনারা নেপালে দেখেছেন যে কিভাবে মন্ত্রী এমপিদের রাস্তায় পেটানো হয়েছে, প্লাস পানির মধ্যে নিয়ে চুবানো হয়েছে। তারা কিভাবে হেলিকপ্টারে ঝুলা ঝুলা প্রাণ বাঁচাইছে। একই দৃশ্য দেখেছেন নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে কিভাবে পলায়ন করেছেন। তো এই ঝড়টা ইন্দোনেশিয়াতে দেখলাম আমরা, নেপালে দেখলাম। এখন এই ঝড়ের গতিপথ হচ্ছে ভারতের দিকে। এটা আমার কথা না, প্রেডিকশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনার এ বিষয়ে ভারতেও একই রকম পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আছে বলে দাবি করেছে। ভারতের সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে একটা টিম আছে, শিবসেনা। আপনারা জানেন যে খুবই কট্টর হিন্দুবাদী একটা সংগঠন শিবসেনা। সেই শিবসেনার খুবই প্রভাবশালী এমপি সঞ্জয় রাউত নরেন্দ্র মোদী সরকার এবং সরকারও ব্যাপক দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে এখনই রাজনীতিবিদদের সতর্ক হবার অনুরোধ জানিয়েছেন। তিনি বলছেন, দুর্নীতি, স্বৈরাচারী শাসন, স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যেই আগুনের সূত্রপাত হয়েছে, সেটি ভারতেও লাগতে পারে। তবে ভারতে এখনো মহাত্মা গান্ধীর অহিংস নীতি মেনে চলে, যার কারণে এখনো কিছুটা আপনার স্থিতিশীল আছে। যদি নেপালের স্ফুলিঙ্গ ভারতে আসে, তাহলে মুহূর্তের মধ্যেই মানে তাসের ঘরের মতন ঝরে পড়বে নরেন্দ্র মোদীর এই সরকার। এর মাঝখানে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে নরেন্দ্র মোদীর এই সরকারের বিরুদ্ধে কংগ্রেসের যারা আছেন, পাশাপাশি ভারতকে বিভাজিত করার জন্য ইন্টারন্যাশনাল যে শক্তিগুলো কাজ করছে, ধর্মগত, জাতিগত, আপনার কি বলা হয় যে সংস্কৃতিগত বেশ কিছু ইস্যুতে ভারতের মধ্যে কিন্তু বিভিন্ন বিভেদ আছে। তারপরেও যেমনে যেমনে হোক দীর্ঘ একটা সময় ধরে তারা টেকনিক্যালি কেন্দ্রীয় সরকার সবাইকে কন্ট্রোল করছে। কিন্তু বিজেপির নেতৃত্বে এই সরকার আসার পরে নরেন্দ্র মোদীর সরকার যত দিন গিয়েছে দুর্বল হয়েছে। এবার যে সর্বশেষ তারা যে পার্লামেন্ট মানে ক্ষমতা তারা গ্রহণ করলো, তারা কি এককভাবে বিজেপি জয় পাইছিল দেখছিলেন তো? এখানে তারা গাঁট বাইধা, জোট বাইধা আরো কয়েকটা দলকে সাথে নিয়ে তারা কিন্তু যৌথভাবে এই সরকার গঠন করেছে। বিজেপির এখানে প্রাধান্য বেশি। আর অলরেডি ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর দৃশ্যমান যে সম্পর্ক খারাপের দিকে, পাকিস্তানের সাথে, চীনের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে, মিয়ানমারের সাথে, সব দিকেই কিন্তু খারাপ আর খারাপ সম্পর্ক। সর্বশেষ
বাংলাদেশের সাথেও। সো এই পরিস্থিতিতে ভারতকে ভাঙার জন্য যেমন অস্ট্রিয়ার সেই একজন অর্থনীতিবিদের যে আহ্বান, অথবা সাবেক প্রেসিডেন্ট আমেরিকার বারাক ওবামা, ওনার যে বক্তব্য রাইট নাও আমেরিকার সাথে শুল্ক ইস্যুতে যে যুদ্ধ, তো সবকিছু মিলিয়ে ভারতকে ভেঙে দেওয়ার জন্য বা এই সরকারের উৎখাত করার জন্য একটা শক্তি কিন্তু তৈরি হচ্ছে। পাকিস্তানের সরকার উৎখাত হয়ে গেছে, নেপালের সরকার উৎখাত হয়েছে, বাংলাদেশেরটা হয়ে গেছে, মালদ্বীপে হয়েছে, ভুটানে হয়েছে, সর্বশেষ বাকি আছে কিন্তু ভারত। আর আমেরিকার সাথে এই মুহূর্তে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ভারতের জন্য অশনি সংকেত আছে। আর যে কোনো একটা দেশের সরকার বাহিরের দেশ থেকে ফালানো যায় না, ওটা নিজের দেশের জনগণকেই করতে হয়। আমাদের বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাষ্ট্র এটা একটা মেসেজ ক্রিয়েট করছে নরেন্দ্র মোদীর জন্য। এখন টেনশনে কিন্তু আছে, উপরে না দেখাই। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক অস্থিরতা স্রোত বইছে। নেপালে তরুণদের বিক্ষোভ যখন রাজপথ প্রকম্পিত করে সরকার পতন ঘটিয়েছে, তার রেশ কাটার আগেই প্রতিবেশী ভারতেও ছড়িয়ে পড়েছে নতুন আন্দোলন। বিহার রাজ্যে চাকরি প্রত্যাশী তরুণরা শিক্ষক নিয়োগের শূন্যপদ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে পড়েছেন। রাজ্যের রাজধানী পাটনা কার্যত অচল হয়ে গেছে। শহরের প্রধান সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু হল চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা TRE-4। দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হাজার হাজার তরুণ অভিযোগ করছেন সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যেসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল, তার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে একেবারেই নগণ্য পর্যায়ে। মঙ্গলবার সকাল থেকে প্রায় 3000 তরুণ পাটনা কলেজ ক্যাম্পাসে জড়ো হন। সেখান থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে বিশাল মিছিল বের হয়। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান হয়ে ডাকবাংলোর স্কয়ার পর্যন্ত ছড়িয়ে পড়ে এ বিক্ষোভ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পাটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। চাকরি প্রত্যাশীদের দাবি, সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 15 সেপ্টেম্বরের মধ্যে 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল। কিন্তু গত 5 সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সুনীল কুমার হঠাৎ ঘোষণা দেন, নিয়োগ দেওয়া হবে মাত্র 26,000-এর কিছু বেশি পদে। এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তরুণরা। দীর্ঘদিনের প্রস্তুতির পর হঠাৎ এই সিদ্ধান্ত তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে। অনেকে বলছেন তাদের জীবনের স্বপ্ন ভেঙে দেওয়া হলো এক ঘোষণায়। ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ তুলেছেন, ডোমিসাইল নীতির চালুর আগে সরকার ইচ্ছাকৃতভাবে শূন্যপদের সংখ্যা বাড়িয়ে দেখিয়েছিলেন। কখনো বলা হয়েছিল 50,000, কখনো 80,000, আবার কখনো 1,20,000 শূন্যপদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু নতুন নীতি কার্যকর হওয়ার পর পদ সংখ্যা কমিয়ে আনা হয়েছে 27,910-এ। দিলীপ কুমারের ভাষায়, এটি বিহারের তরুণদের সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। আগে বাইরের রাজ্যের প্রার্থীদের আকর্ষণ করতে পদ সংখ্যা বাড়ানো হয়েছিল, এখন স্থানীয়দের জন্য সুযোগ রাখতে সংখ্যা কমিয়ে দেওয়া হলো। আন্দোলনকারীরা মনে করিয়ে দিয়েছেন, শুধু শিক্ষামন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রকাশ্যে বহুবার প্রতিশ্রুতি দিয়েছিলেন 1,20,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অথচ এখন প্রতিশ্রুতি ভঙ্গ করে সরকার তরুণ সমাজকে ঠকাচ্ছে। এতে তরুণদের মধ্যে সরকারের প্রতি আস্থাহীনতা তীব্র হয়েছে। রাজপথে দাঁড়িয়ে তারা বলছেন, আমরা প্রতারিত হয়েছি, সরকার আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনে বিধানসভা নির্বাচন থাকায় শিক্ষক নিয়োগ ইস্যুটি রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। বিরোধী দলগুলো ইতিমধ্যেই সরকারকে আক্রমণ শুরু করেছে। কংগ্রেস ও রাজ্যভিত্তিক দলগুলো অভিযোগ করছে, বিজেপি জোট শুধু প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবে কিছুই করছে না। ফলে বিক্ষোভ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। চাকরি প্রত্যাশীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, সরকারের প্রতিশ্রুত শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হলে আন্দোলন আরও বড় আকার নেবে। তারা জানিয়েছেন, আগামী দিনে শুধু পাটনা নয়, পুরো বিহার জুড়ে রাজপথে নেমে আসবেন তরুণরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আন্দোলনের ডাক ছড়িয়ে পড়েছে। এতে আন্দোলন দ্রুত বিস্তার লাভের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, নেপালের তরুণদের আন্দোলনের পর এবার ভারতের তরুণদের বিক্ষোভ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থায় সংকট, বেকারত্ব, প্রতিশ্রুতি ভঙ্গ এসব ইস্যু তরুণদের ক্ষোভকে বিস্ফোরণের পথে ঠেলে দিচ্ছে। অনেকেই মনে করছেন, দক্ষিণ এশিয়ার তরুণ সমাজ এখন আর পুরনো রাজনৈতিক কাঠামো। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই মোদী সরকারের পতনের সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।